নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছে যে ক্লাস যেখানে হয় কারেন্ট অ্যাফেয়ার্সের আলোচনা। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা সোশ্যাল মিডিয়াতে এবং নিউজ মাধ্যমে দেখতে পাচ্ছি যে রাহুল গান্ধী অর্থাৎ কংগ্রেসের নেতা রাহুল গান্ধী সত্যি ভারতীয় কিনা সেই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। সেই নিয়ে কিন্তু এখন সোশ্যাল মিডিয়া উত্তাল, রাজ্য রাজনীতি উত্তাল। আজকের আমাদের ভিডিওর টপিক হলো রাহুল গান্ধী ইজ ইন্ডিয়ান। রাহুল গান্ধী কি ভারতীয় না ভারতীয় নয়? এই বিতর্ক কিন্তু সারা বছরই আমরা সংবাদ মাধ্যমে কিংবা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই। সেই নিয়ে আজকে আলোচনা করব। আজকের ভিডিওতে থাকছে এই নিয়ে কি খবর আছে, রাহুল গান্ধীর শৈশব আর তার পারিবারিক যে কি পরিচয় আছে, তার সাথে রাহুল গান্ধীর যে রাজনৈতিক ক্যারিয়ার, এমনকি রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে কি কি বিতর্ক আছে, সুপ্রিম কোর্ট কেন রাহুল গান্ধীর ভারতীয় কিনা সে নিয়ে প্রশ্ন তুলল। ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা ও রাজনৈতিক এবং সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত, তার জন্য ক্ষমা প্রার্থী। এখন আজকের ভিডিও। কংগ্রেসের অন্যতম বড় নেতা রাহুল গান্ধী, যে আবার এখনকার লোকসভার বিরোধী দলনেতা, সেই রাহুল গান্ধী কি ভারতীয়? সত্যিই তিনি কি ভারতীয়? এমনকি এই প্রশ্ন শুধু বিরোধীরা করছে না, এই প্রশ্ন করছে সুপ্রিম কোর্ট। আর এই সুপ্রিম কোর্ট এই প্রশ্ন করার পরেই কিন্তু এই নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল হয়েছে। কংগ্রেসের বিরোধী অর্থাৎ বিজেপি রাহুল গান্ধীকে ক্রিটিসাইজ করতে শুরু করেছে। এমনকি সোশ্যাল মিডিয়াতে এবং সংবাদ মাধ্যমেও কিন্তু এই নিয়ে খবর ভাইরাল হয়েছে। সেটাই কিন্তু আজকের আমাদের আলোচ্য বিষয়। রাহুল গান্ধী কি সত্যিই ভারতীয়? রাহুল গান্ধী কি সত্যিই ভারতীয় নাগরিক না নাগরিক নয়? এখন আমরা দেখব এই রাহুল গান্ধীর জন্ম আর শৈশব আর শিক্ষা নিয়ে। মেনলি রাহুল গান্ধী হলেন ভারতবর্ষের এখন অন্যতম বড় রাজনৈতিক নেতা। তিনি লোকসভার বিরোধী দলনেতা এবং তিনি কিন্তু কংগ্রেস দলের নেতা। রাহুল গান্ধী জন্মগ্রহণ করেছিলেন 1970 সালে দিল্লিতে 19শে জুন, এবং তিনি একটি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন, গান্ধী পরিবারের জন্মগ্রহণ করেন। এই পরিবার কিন্তু সরাসরি দেশের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত এবং দেশের রাজনীতির সাথে যুক্ত। তার বাবা ছিলেন রাজীব গান্ধী, যিনি ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন। তার মা হলেন সোনিয়া গান্ধী, যিনি ভারতবর্ষের পার্লামেন্টের একজন এমপি। অন্যদিকে ঠাকুমা ছিলেন ইন্দিরা গান্ধী, যাকে ভারতবর্ষের সবথেকে সাহসী প্রধানমন্ত্রী বলা হয়। আর তার ঠাকুরদা ছিলেন ফিরোজ গান্ধী, তিনিও কিন্তু ভারতবর্ষের পার্লামেন্টের একজন এমপি ছিলেন। অন্যদিকে তার যে গ্রেট গ্র্যান্ডফাদার, তিনি ছিলেন জওহরলাল নেহরু, ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের যাকে রূপকার বলা হয়। এবং তার গ্রেট গ্র্যান্ডমাদার ছিলেন কমলা নেহরু, তিনিও কিন্তু একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। আর এই জওহরলাল নেহরু যিনি বাবা, তিনি ছিলেন মতিলাল নেহরু। এই মতিলাল নেহরু কিন্তু একজন ভারতের স্বাধীনতা সংগ্রামী এবং তিনি স্বাধীনতার আগে পরাধীন ভারতে কংগ্রেসের একজন বড় লিডার ছিলেন। এমনকি রাহুল গান্ধীর বোন প্রিয়াঙ্কা গান্ধী, তিনিও কিন্তু এখন ভারতীয় পার্লামেন্টের একজন এমপি। এখন রাহুল গান্ধীর শিক্ষা জীবন শুরু হয় প্রথম দিল্লির সেন্ট কলম্বিয়া স্কুলে। এরপর তিনি চলে যান দেরাদুনের দুন স্কুল থেকে তিনি পড়াশোনা শুরু করেন। এবং কিন্তু 1984 সালে যখন ইন্দিরা গান্ধীকে খুন করা হয় আর সারা দেশ জুড়ে শিখ দাঙ্গা লেগে যায়, তখন কিন্তু এই গান্ধী পরিবারের উপর আক্রমণ হওয়ার ভয় ছিল। তা দেরাদুনের স্কুল ছেড়ে রাহুল গান্ধী কিন্তু বাড়িতে চলে আসে। দিল্লিতে তিনি বাড়িতেই পড়াশোনা শুরু করেন। পরবর্তী ক্ষেত্রে 1989 সালে তিনি দিল্লির সেন্ট স্টিফেন কলেজে হিস্ট্রি অনার্সে ভর্তি হয়েছিলেন। এবং মনে রাখতে হবে তিনি কিন্তু স্পোর্টস কোটায় ভর্তি হয়েছিলেন, কারণ তিনি শুটিং স্পোর্টসে কিন্তু ভালো নাম করেছিলেন। এরপর যখন তার বাবা রাজীব গান্ধী খুন হয়, তখন কিন্তু আবার গান্ধী পরিবারের নিরাপত্তা নিয়ে একটা সমস্যা তৈরি হয়। তখন রাহুল গান্ধী চলে যায় হার্ভার্ড ইউনিভার্সিটিতে। এমনকি পরে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করার পর তিনি চলে ফ্লোরিডা কলেজে। সব শেষে কেমব্রিজ ইউনিভার্সিটির ট্রিনিটি কলেজ থেকে তিনি এমফিল করেন এবং পড়াশোনা শেষ করে তিনি ইংল্যান্ডে একটি বেসরকারি কোম্পানিতে কাজ শুরু করেন। আবার দেশে ফিরে তিনি মুম্বাইয়ের একটি বেসরকারি কোম্পানিতে কাজ শুরু করেন। আর তারপরে তিনি কাজ সেরে ভারতের রাজনীতিতে সরাসরি যোগদান করেন। এখন রাহুল গান্ধীর রাজনৈতিক ক্যারিয়ার। রাহুল গান্ধী 2004 সালে উত্তরপ্রদেশের রায়বেরেলি থেকে লোকসভা কেন্দ্র থেকে জিতে ভারতের পার্লামেন্টের সদস্য হন। তখন তিনি যুব সাংসদ
ছিলেন এবং এবং তিনি মূলত তিনটে লোকসভা কেন্দ্রের সঙ্গে যুক্ত ছিলেন। একটা হচ্ছে উত্তরপ্রদেশের রায়বেরেলি, আর একটা হচ্ছে আমেঠি, আর একটা কেরালার ওয়ানাড। ইউপিএ ওয়ান সরকার, প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। সেই সরকার কিন্তু খুব ভালো ছিল, অনেক কাজ করেছিল। তখন কিন্তু দেশের জিডিপি ছিল প্রায় 8.2, যেটা সর্বোচ্চ। কিন্তু ইউপিএ টু সরকার, এই সরকার কিন্তু একাধিক দুর্নীতিতে জর্জরিত হয়ে যায় এবং সাধারণ মানুষের মধ্যে কিন্তু এই সরকার বিরোধী আওয়াজ উঠতে শুরু করে। ইউপিএ ওয়ান, ইউপিএ টু, এই সময় রাহুল গান্ধী একজন শুধুমাত্র এমপি ছিলেন এবং তিনি যুব কংগ্রেসের একাধিক পদে ছিলেন। এরপর আসে 2014 সাল। এই যে ইউপিএ টু সরকারে কংগ্রেসের একাধিক দুর্নীতির অভিযোগ ছিল, সেই দুর্নীতিকেই কাজে লাগিয়ে ক্ষমতায় আসে বিজেপি এবং শুরু হয় কংগ্রেসের সবথেকে খারাপ সময়। এবং সেই সময় বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতবর্ষে ক্ষমতায় আসে। মোদি হাওয়ায় কিন্তু ধসে যায় কংগ্রেসের গড়। যে কংগ্রেস স্বাধীনতা আন্দোলন করেছে, যে কংগ্রেস দীর্ঘদিন ভারতকে শাসন করেছে, সেই রকম একটা জাতীয় দল, তারা কিন্তু লোকসভার 10% আসনেও জিততে পারেনি, অর্থাৎ 55টা সিটও পায়নি, অর্থাৎ লোকসভার বিরোধী দলনেতার পদও কিন্তু কংগ্রেস পায়নি। আর এই যে কংগ্রেসের সবথেকে খারাপ সময়, সেই সময় কিন্তু দায়িত্ব দেওয়া হয় এই রাহুল গান্ধীকে। তাকে কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট করা হয়। আবার 2019-এর লোকসভা ভোটের আগে বড়সড় দায়িত্ব দেওয়া হয় এই রাহুল গান্ধীকে, তাকে কংগ্রেসের সভাপতি করা হয়। এবং 2019 সালের লোকসভা ভোটে রাহুল গান্ধীকে অঘোষিত প্রধানমন্ত্রী পদপ্রার্থী করে ভোটে লড়াই করে কংগ্রেস। এইবারও কিন্তু কংগ্রেস ব্যর্থ হয়, রাহুল গান্ধী ব্যর্থ হয়। আবার বিজেপি 2019 সালে একক সংখ্যাগরিষ্ঠতা ভারতবর্ষে ক্ষমতায় আসে। মোদি হাওয়ার কাছে কিন্তু উড়ে যায় আবার কংগ্রেস এবং এরপরেই কিন্তু রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে কংগ্রেসের মধ্যে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে এবং বিরোধীরাও কিন্তু তার বিরুদ্ধে প্রশ্ন তুলতে শুরু করে এবং তার বিভিন্ন স্পিচ নিয়ে সোশ্যাল মিডিয়াতে একাধিক ট্রোল হয়, মিমস তৈরি হয়। এমনকি সংবাদ মাধ্যমগুলোও তারাও কিন্তু রাহুল গান্ধীকে ক্রিটিসাইজ করতে শুরু করে এবং সরকার পক্ষ অর্থাৎ বিজেপি, তারা রাহুল গান্ধীকে বারবার পাপ্পু, ইম্যাচিওর একাধিক প্রশ্ন করে তাকে কিন্তু কটাক্ষ করেছে। শুধু যে 2019-এর লোকসভা নির্বাচনে ব্যর্থ হয়েছে তা নয়, এবং ভারতবর্ষের একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনেও কিন্তু কংগ্রেস একের পর এক ব্যর্থ হয়। এত ব্যর্থতার দায় কিন্তু পুরোপুরি রাহুল গান্ধীর উপরে যায়। কিন্তু এত ক্রিটিসাইজ, এত ব্যর্থতার দায়, তার নেতৃত্ব নিয়ে এত প্রশ্ন থাকলেও কংগ্রেস কিন্তু তার উপরে ভরসা রাখে। শুধু এত প্রশ্ন নিয়েই কিন্তু রাহুল গান্ধী স্ট্রাগল করতে শুরু করেন। আমরা জানি ভারতীয় রাজনীতিতে স্ট্রাগল ছাড়া কোনো কিন্তু উপায় নেই এবং তাকে লোকসভা থেকে সাসপেন্ড করা হয়। তিনি কিন্তু আবার সুপ্রিম কোর্টে কেসে জিতে আবার লোকসভায় ফিরে আসেন এবং তিনি শুরু করেন তার রাজনৈতিক যে লড়াই। এবং তার রাজনৈতিক লড়াইয়ের সব থেকে বড় যেটা তাকে সাফল্য দেয়, সেটা হচ্ছে ভারত জোড়ো আন্দোলন। এবং তিনি বলেন যে এই যে বিজেপি বা সরকার পক্ষ দেশকে ভাগ করতে চাইছে, ধর্মের ভিত্তিতে ভাগ করতে চাইছে, হিন্দু SC STদের যে রিজার্ভেশন ক্ষমতা তারা কেড়ে নিতে চায়, এই বলে তিনি কিন্তু সারা ভারতে আন্দোলন শুরু করেন। ভারত জোড়ো যাত্রায় তিনি কাশ্মীর থেকে কন্যাকুমারী দেশের প্রত্যেকটি রাজ্য কিন্তু তিনি চষে ফেলেন এবং দেশের পিছিয়ে পড়া মানুষ, কৃষক, শ্রমিক, ছাত্রছাত্রী, বেকার, SC ST, মাইনরিটি সমস্ত শ্রেণীর মানুষের কাছে কিন্তু তিনি যান, তাদের সমস্যার কথা তিনি কিন্তু শোনেন আর তাদের সমস্যাকে নিয়ে তিনি কিন্তু সরকারের বিরুদ্ধে তার বিরোধিতা বা ক্রিটিসাইজ করতে বা সরকারকে আক্রমণ করতে শুরু করেন। সরকারের বিরুদ্ধে তিনি কিন্তু এই ঝাঁঝ বাড়াতে শুরু করেন। এমনকি ভারতীয় সেনাবাহিনীতে যে অগ্নিবীর পদটা তৈরি করা হয়েছে তার বিরুদ্ধেও তিনি কিন্তু সরকারকে আক্রমণ করতে শুরু করেন এবং দেশের যে একাধিক গুরুত্বপূর্ণ সমস্যা অর্থাৎ দ্রব্যমূল্যের বৃদ্ধি, গ্যাসের দাম, তেলের দাম, অন্যদিকে বেকারত্ব, এই সমস্ত একাধিক ইস্যুতে তিনি কিন্তু সরকারের বিরুদ্ধে বিরোধিতা করতে শুরু করেন এবং যত দিন গেছে তাতে কিন্তু স্পিচ বা তার যে ভাষণ, সেই ভাষণেও কিন্তু একাধিক উন্নতি হয়েছে। আর এই যে লড়াই করেছেন, ভারতীয় রাজনীতিতে স্ট্রাগল করতে হবে, আন্দোলন করতে হবে, তবেই তুমি সাফল্য পাবে। সেই সাফল্য কিন্তু কংগ্রেস পেয়েছে, সেই সাফল্য কিন্তু রাহুল গান্ধী পেয়েছে 2024-এর লোকসভা নির্বাচনে। 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপি কিন্তু বিরাট ধাক্কা খায়, একক সংখ্যাগরিষ্ঠতা কিন্তু তারা পায় না 2014-2019 সালের মতো। এবং যে কংগ্রেস 55টা আসনও পায়নি, বিরোধী দলনেতার পদও পায়নি, সেই কংগ্রেস কিন্তু প্রায় 99টা আসন পায়। এবং বিজেপিকে যে বিরাট বড় ধাক্কা দিয়েছে, এই ধাক্কা দেওয়ার পরেই কিন্তু আর কংগ্রেসের রাহুল গান্ধীর লিডারশিপ নিয়ে প্রশ্নটা কিন্তু বন্ধ হয়ে যায় এবং এই লোকসভার বিরোধী দলনেতার পদটি দেওয়া হয় এই রাহুল গান্ধীকে।
এবং নতুন যে লোকসভা নির্বাচনের পরে যে লোকসভা গঠিত হয়েছে সেই লোকসভাতে বিরোধী দলনেতার পদ পেয়েই কিন্তু আরও সরকারের প্রতি আক্রমণাত্মক হয়ে ওঠে এই রাহুল গান্ধী। বিশেষ করে অগ্নিবীর প্রকল্প নিয়ে তিনি আবার সরকারের বিরুদ্ধে প্রতিবাদে ঝড় তুলেন এবং বিজেপির যে হিন্দু মুসলিমে ভাগের যে নীতি সেই নীতি নিয়েও কিন্তু তিনি সরকারকে তুলোধনা করেন লোকসভাতে। আবার এই যে অপারেশন সিন্দুর হয়েছে, অপারেশন সিন্দুরের পরে বর্ডার সংলগ্ন যে সমস্ত অঞ্চলের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পরিবারের সঙ্গে তিনি দেখা করেন। এমনকি যে সমস্ত জওয়ানরা শহীদ হয়েছেন তাদের পরিবারের সঙ্গে তিনি দেখা করেন। এমনকি তিনি কিন্তু একাধিকবার মণিপুরেও গিয়েছেন আগে। অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো তিনি কিন্তু সংসদে নিয়ে এসে সেখানে ঝড় তুলেন। এই যে তিনি একের পর এক স্ট্রাগল করে যাচ্ছেন, এই নিয়ে দেখছিলাম অনেক বড় বড় বিশেষজ্ঞরা যারা আগে তাকে ক্রিটিসাইজ করেছে তারা কিন্তু এখন রাহুল গান্ধীর প্রশংসা করছে। আমি দেখছিলাম খান স্যার, অন্যদিকে যে অবধ ওঝা স্যার, আবার দেবকীর্তি স্যার, তারা কিন্তু বলছে যে রাহুল গান্ধী কিন্তু আগের থেকে অনেক ম্যাচিওর হয়েছে, তার স্পিচ কিন্তু আরও অনেক ভালো, তার আন্দোলন কিন্তু আরও অনেক ভালো। এভাবেই 2024-এর ভোটের আগে তিনি যেমনভাবে এই যে লড়াই করেছিলেন, এইভাবেই যদি তিনি লড়াই করতে সাধারণ মানুষের সমস্যা তুলে ধরেন, সাধারণ মানুষের জন্য লড়াই করেন এবং সরকারের যে সমস্ত ত্রুটিগুলি তুলে ধরেন, তাহলে কিন্তু 2029-এর লোকসভা নির্বাচনে কিংবা 2034-এর লোকসভা নির্বাচনে রাহুল গান্ধীর জন্য কিন্তু বিরাট বড় সাকসেস অপেক্ষা করছে। কিন্তু একটা শর্ত, তাকে এভাবেই আন্দোলন করে যেতে হবে, এভাবে লড়াই করে যেতে হবে, তাহলে দিন। তবে আরও বিশেষজ্ঞরা বলছে আরও তাকে ম্যাচিওর হতে হবে তার স্পিচে। রাহুল গান্ধী খুব ভালো ইংলিশ বলতে পারেন, সমস্যা তার হিন্দিতে। কিন্তু ভারতে থাকতে গেলে কিন্তু তোমাকে হিন্দিটা বলতে হবে, কারণ বেশিরভাগ মানুষ কিন্তু হিন্দি জানে, সাধারণ মানুষ, পিছিয়ে পড়া মানুষ কিন্তু তারা ইংলিশ জানে না, তাই হিন্দিতে কিন্তু আরও স্ট্রং হতে হবে এই রাহুল গান্ধীকে। এখন রাহুল গান্ধীর যে নাগরিকত্ব নিয়ে কি বিতর্ক আছে। অনেকে বলেন রাহুল গান্ধীর যে আসল টাইটেল সেটা নাকি গান্ধী নয়, সেটা হচ্ছে খান। কারণ তার যে দাদু অর্থাৎ ইন্দিরা গান্ধী যাকে বিয়ে করেছিলেন, ফিরোজ গান্ধী, ইন্দিরা গান্ধী তাকে প্রেম করে বিয়ে করেছিলেন, অর্থাৎ লাভ ম্যারেজ করে বিয়ে করেছিলেন। আর এই বিয়েতে নাকি মত ছিল না জওয়াহরলাল নেহরু। তখন ইন্দিরা গান্ধী গিয়েছিল মহাত্মা গান্ধীর কাছে। মহাত্মা গান্ধী নাকি ফিরোজ গান্ধীকে এই গান্ধী টাইটেল দিয়েছিলেন। অ্যাকচুয়ালি এই ফিরোজের নাকি আসল টাইটেল ছিল খান, আর ফিরোজ ছিল পাকিস্তানীয় মুসলিম। কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু মিথ্যা কথা। ফিরোজ ছিল গুজরাটের বাসিন্দা, আর এরা কিন্তু মুসলিম নয়, তাদের ফ্যামিলি ছিল পার্সি। আর ফিরোজরা হচ্ছে সেন্ট বা আতরের ব্যবসা করতো, আর যারা গুজরাটে আতর বা সেন্টের ব্যবসা করে তাদেরকে বলা হয় গান্ধে। সেই গান্ধে থেকে কিন্তু এই গান্ধী এসছে, অর্থাৎ রাহুল গান্ধী কিন্তু গান্ধী, এর টাইটেল খান নয়। এই অন্যদিকে অনেকে বলে যে রাহুল গান্ধীর মা সোনিয়া গান্ধী সে তো বিদেশি, তাহলে রাহুল গান্ধী ভারতীয় হলো কি করে? এখন রাহুল গান্ধীর বাবা রাজীব সোনিয়া গান্ধীকে বিয়ে করেছিলেন, সোনিয়া গান্ধী হচ্ছে ইতালির নাগরিক ছিলেন। এখন ভারতীয় যে সংবিধানে যে নাগরিকত্বের আইন আছে সেখানে বলা হয়েছে কোনো যদি ভারতীয় যদি কোনো বিদেশি মহিলাকে বিয়ে করেন তাহলে ওই বিদেশি মহিলা সহজেই কিন্তু ভারতের নাগরিকত্ব পেয়ে যাবেন। ঠিক সেই মর্মেই কিন্তু সোনিয়া গান্ধী অনেক বছর আগে ভারতের এই নাগরিকত্ব পেয়েছেন। আর তিনি যদি ভারতের নাগরিকত্ব নাই পান তাহলে তিনি কীভাবে লোকসভার সদস্য হলেন, কীভাবে লোকসভার বিরোধী দলনেত্রী ছিলেন? কারণ আমরা জানি ভারতের যে কোনো নির্বাচনে পঞ্চায়েত ভোটে তাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে কিংবা নাগরিকত্ব পেতে হবে। বিদেশি কোনোভাবেই ভারতের কোনো নির্বাচনে লড়াই করতে পারেন না। আর এরকম বিদেশি মহিলাকে বিয়ে করেছেন কিন্তু অনেকেই আছেন, যেমন রতন টাটার বাবা অর্থাৎ জামশেদজি টাটা কিন্তু এক বিদেশি মহিলাকে বিয়ে করেছিলেন। তাহলে কি রতন টাটা কি ভারতীয় নয়, যিনি দেশের জন্য এত ভালো কাজ করে গেছেন? আবার অনেক স্বাধীনতা সংগ্রামী তারাও কিন্তু বিদেশি মহিলাকে বিয়ে করেছিলেন, যেমন এমএন রয় বিদেশি মহিলাকে বিয়ে করেছিলেন। অন্যদিকে যতীন্দ্র মোহন সেনগুপ্ত তিনিও কিন্তু নেলি সেনগুপ্তকে বিয়ে করেছিলেন। তাই এখানেও রাহুল গান্ধী বিদেশি এটা একদমই সঠিক নয়, রাহুল গান্ধী কিন্তু ভারতীয়। আবার আরও একটি বিতর্ক ওঠে, যখন রাজীব গান্ধীকে খুন করা হয়েছিল পরিবারের নিরাপত্তা নিয়ে সমস্যা ছিল, তখন রাহুল গান্ধী হার্ভার্ড ইউনিভার্সিটিতে ছিলেন। তখন তিনি কিন্তু বন্ধু বান্ধবের কাছে নিজেকে পরিচিতি দিয়েছিলেন যে তিনি রাহুল গান্ধী নন, রাহুল ভিনসি, যদিও তার কাগজপত্রে বা ডকুমেন্টসে তার পদবি কিন্তু গান্ধী ছিল। আবার রাহুল গান্ধীর বিরুদ্ধে একটি কেস হয়েছিল যে তার নাগরিকত্ব আছে যেটি ভারতবর্ষে নিষিদ্ধ, তার কাছে ভারতের নাগরিকত্ব আছে আবার ইংল্যান্ডের নাগরিকত্ব আছে। এই নিয়ে কিন্তু কোর্টে কেস হয়, আর কোর্ট কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে জানতে চায় যে রাহুল গান্ধীর কাছে সত্যি নাগরিকত্ব আছে কিনা। পরবর্তী ক্ষেত্রে কোর্ট জানিয়ে দেয় যে না, নাগরিকত্ব নেই, রাহুল গান্ধীর কাছে এক নাগরিকত্বই আছে। অর্থাৎ রাহুল গান্ধী যে ভারতীয় এই নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয়, কোনো বিতর্ক থাকা উচিত নয়, এগুলো কিন্তু সবই রাজনৈতিক প্রোপাগান্ডা। আর যদি তিনি ভারতীয় নাই হবেন তাহলে তিনি এতদিন ধরে কীভাবে
পার্লামেন্টের সদস্য থাকলেন, এমপি থাকলেন, ভারতীয় ছাড়াতে কোনো ব্যক্তি ভারতের এমপি হতে পারেন না। শুধু তাই নয়, এখন আবার তিনি লোকসভার বিরোধী দলনেতা। আর আমরা জানি লোকসভার বিরোধী দলনেতা পদটা কিন্তু সরকার পক্ষের প্রধানমন্ত্রী বাদে বাকি মন্ত্রীদের সমান পদ। তাহলে এত বড় পদে তিনি বসলেন কি করে? এত বড় সাংবিধানিক পদে তিনি বসলেন কি করে? তাহলে রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে কোনো বিতর্ক থাকা উচিত নয়। তাহলে সুপ্রিম কোর্ট কেন বলল রাহুল গান্ধী সত্যিই প্রকৃত ভারতীয় কিনা? অ্যাকচুয়ালি একটা কেস বা জনস্বার্থ মামলা হয়েছিল রাহুল গান্ধীর একটা মন্তব্য নিয়ে। 2023 সালে রাহুল গান্ধী যখন এই ভারত জোড়ো আন্দোলন করছেন, তিনি মিডিয়ার সামনে একটি স্পিচ রাখেন। যিনি বলেন যে আমাকে একজন প্রাক্তন ভারতীয় আর্মি অফিসার বলেছে যে চীন নাকি অরুণাচল প্রদেশে প্রায় 2000 স্কোয়ার কিলোমিটার দখল করে নিয়েছে। ভারতের আর্মি থাকা সত্ত্বেও সরকার এই নিয়ে কোনো প্রশ্ন করছে না। চীনের প্রশ্ন হয়তো সরকার কোথাও না কোথাও পেছিয়ে যাচ্ছে। এই নিয়ে কিন্তু জনস্বার্থ মামলা হয়। সেই মামলাতে সুপ্রিম কোর্ট বলে যে একজন ভারতের রাজনৈতিক দলের নেতা, যিনি বিরোধী দলের নেতা, তিনি কোনোভাবে প্রাক্তন সেনাকর্মীর যে স্পিচ, সেই স্পিচে তিনি প্রকাশ্যে বলতে পারেন না। এমনকি যে ভারতীয় সেনারা কিছু করছে না, চীন দখল করে নিয়েছে, এই বক্তব্য তিনি বলতে পারেন না। কারণ প্রকৃত ভারতীয় হলে কেউ কিন্তু সেনাবাহিনী নিয়ে প্রশ্ন তুলতে পারেন না। এটা তার সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলা উচিত, সেনাবাহিনীকে বাইরে রেখে। সেনাবাহিনীর নিয়ে কোনো প্রশ্ন থাকা উচিত। যারা প্রকৃত ভারতীয় তারা কিন্তু এই নিয়ে কোনোদিনও প্রশ্ন তুলবে না। এবং সুপ্রিম কোর্ট বলে দেয় এই বিষয়টি আপনাকে তুলতে হবে পার্লামেন্টে, আর প্রকাশ্যে বলা যাবে না। তাহলে সাধারণ মানুষের মধ্যে ভারতীয় সেনাবাহিনী নিয়ে একটা খারাপ এফেক্ট যাবে। তাই এই যে ইস্যু, এই বড়, এটা প্রেসের কাছে না বলে এটা পার্লামেন্টে তুলুন, সরকারের বিপক্ষে তুলুন। তাই মনে রাখতে হবে এই স্পিচ কিন্তু 2023-এ। পরবর্তী ক্ষেত্রে সাংবাদিকদের প্রশ্নে রাহুল গান্ধীর বোন প্রিয়াঙ্কা গান্ধী, অর্থাৎ সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী, তিনি বলেছেন যে রাহুল গান্ধীর স্পিচকে মিস ইন্টারপ্রেট করা হয়েছে। রাহুল গান্ধী কখনোই সেনাবাহিনীকে অসম্মান করেননি, তিনি সেনাবাহিনীকে সম্মান করেন। সরকারের বিরুদ্ধে তিনি বলেছেন, কখনোই সেনাবাহিনীর বিরুদ্ধে বলেননি। এখন দেখা যাক সুপ্রিম কোর্ট আগামী দিনে এই নিয়ে কি বলে, আর রাহুল গান্ধী এই নিয়ে কি বলেন। এই হলো আজকের ভিডিও, যেখানে আমি টোটাল বিষয়টি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করলাম। এখন রাহুল গান্ধী সত্যিই ভারতীয় কিনা সেই নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।